হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা ক্লাস 10 এর ফিজিক্সের চ্যাপ্টার, যেটা লাইট। এটা দেখতে একটা চ্যাপ্টার হলো, এটাকে আমরা তিনটে পার্টিশনে দেখব। লাইট এবং লাইটটাকে ঠিক দুটো পার্টিশনে দেখব। তো এটা যতক্ষণ হয়েছে ক্লাস 10 এর 10ম অধ্যায় লাইটস। এটাকে আমরা তিনটে ভাগে দেখব। তো একটা হচ্ছে কি রিফ্লেকশন বা প্রতিফলনকে আমরা একটা সেকশনে একটা ভিডিওর মাধ্যমে দেখব, যেখান থেকে অনেক ইম্পর্টেন্ট টপিক। আর একটা দেখব রিফ্র্যাকশন, যাকে বলা হয় প্রতিসরণ। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দেখছি। এটা পার্ট ওয়ান, এটা রিফ্লেকশন। রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন। আর এর আরেকটা চ্যাপ্টার রয়েছে, সেটা হলো যে হিউম্যান আই। ওইটাও এর মধ্যে পড়ে যায়, লাইটের মধ্যে। তো আমরা এই একটা চ্যাপ্টারকে তিনটে পার্টিশনে দেখছি, মানে ওই টোটাল এর মধ্যেই পড়ে, ওটাকে আলাদাভাবে দিয়েছে। আমরা তিনটে ভিডিওর মাধ্যমে দেখব। তো এখানে এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন্স আছে, এবং বিশেষ করে নিউমেরিক্যালসগুলো, মানে নিউমেরিক্যালসের উপরে অনেক কিছু কোশ্চেন আছে, যেগুলোর জন্য টোটাল কনসেপ্ট জানা দরকার। কারণ রেলওয়ের এক্সামিনেশনের জন্য এই যে রেলওয়ে এক্সামিনেশনগুলো আসতে চলেছে, যেমন এলপি, টেকনিশিয়ান, জেই, এনটিপিসি, আর পিএফ, গ্রুপ ডি। এখানের মধ্যে টেকনিশিয়ানে যত কমে যে 40 মার্কসের সায়েন্স রয়েছে, এনটিপিসিতে ওরকম বাদ বাকি, এই যেমন গ্রুপ ডিতে যত কমে যে 25 মার্কসের আলাদা করে সায়েন্স সেকশন রয়েছে। এবং এই সব ক্ষেত্রে ম্যাক্সিমাম কোশ্চেন্স আছে যত কমে যে কারেন্ট ইলেকট্রিসিটি, ম্যাগনেট, লাইট, আর টি মেকানিক্স। এইসব পোর্শন থেকে বেশি কোশ্চেন আসে। তো তার মধ্যে আজকের আমাদের প্রথম চ্যাপ্টার শুরু হবে, সেটা হলো রিফ্লেকশন, বা যাকে বলে প্রতিফলন। তার আগে আমরা দেখবো আলোটা কি, হোয়াট ইজ আলো, হোয়াট ইজ লাইট। তো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক, লেট স্টার্ট। বলা হচ্ছে যে আলো আলো কি? আলো হলো এক প্রকার শক্তি, এবং যেটা অ্যাকচুয়ালি আমাদের চোখে কোনো দর্শনের অনুভূতি তৈরি করে। তো এইখানে বলা আছে, যেমন অন্ধকার ঘরে আমরা কিছুকে দেখতে পাই না, ঘরটিকে আলোকিত দৃশ্যমান হলে যেমন বস্তু সময় দৃশ্যমান করে। তো সেখানে এখান থেকে বলা হচ্ছে যে প্রতিফলিত আলো আমাদের চোখে গৃহীত হয়, আমাদের চোখে সক্ষম করে তোলে, স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে প্রতিফলিত হয় বলে আলো স্বচ্ছমের মাধ্যমের মধ্য দিয়ে আমরা দেখতে পাই। এবং দর্পণের দ্বারা প্রতিবিম্ব গঠন, নক্ষত্রদের ঝিকিমিকি, রামধনু, সৌন্দর্যময় রংসমূহ, একটা মাধ্যমে আলোর বেঁকে যাওয়া প্রভৃতির মতো আলোর সংশ্লিষ্ট কিছু পরিবর্তন চমৎকার এর রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। তো সেখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে আলো, যে ক্ষুদ্র আলোক উৎসের দ্বারা একটা অস্বচ্ছ বস্তুর তীক্ষ্ণ ছায়া সৃষ্টির ঘটনাটা আলোর সহলৌকিক পথকে নির্দেশ করা, সাধারণত একটা আলো প্রায় রশ্মিরূপে প্রকাশিত হয়। তো এখানে আমরা আলোর সংজ্ঞা দেখব এরকম অধ্যায়, যে আলো কি। আলো হলো এক ধরনের শক্তি, যেটা একটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আগের দিন সাউন্ড পড়ানোর সময় আমরা যে পড়েছিলাম যে ওয়েভকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা লঙ্গিটিউডিনাল ওয়েভ, আর একটা হলো বলা হয় তির্যক। একটা অনুদৈর্ঘ্য আর একটা তির্যক, একটা লঙ্গিটিউডিনাল আর একটা ট্রান্সভার্স। তাহলে ওয়েভকে আমরা যে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা লঙ্গিটিউডিনাল আর একটা হলো ট্রান্সভার্স। তো এর মধ্যে সাউন্ড ছিল লঙ্গিটিউডিনালের মধ্যে ছিল, আর এই যে লাইট কিন্তু ট্রান্সভার্সের মধ্যেই পড়ে। আবার এইটা আবার এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে পড়ে। তো আলো বস্তুকে দৃশ্যমান করলেও আলোকে কিন্তু আমরা দেখতে পাই না। আলো যখন বস্তুর উপর পড়ে তখনই আমরা আলোকে দেখতে পাই। সুতরাং যখন আলো, এবার ওই আলোর যে বিভিন্ন ধর্মগুলোর মধ্যে, এটা সাধারণত আলোর সাধারণ সরলরৈখিক বিস্তার ব্যবহার করে আলোর প্রতিফলন প্রতিসরণের ঘটনাগুলি অধ্যয়ন করি। এই মৌলিক ধারণাগুলোর প্রকৃতির উপর আলোর যে ঘটনাটা আমরা দেখবো। এবার আলোর যে কালারগুলো হয়, সাধারণত 7টা কালার দেখতে পাওয়া যায়, এবং যাকে আমরা বলা হয় ভিবগুয়ার বলে থাকি। ভিবগুয়ার, ভিভ, GYOR। এটা ভায়োলেট,
ইন্ডিগো যেটা ব্লু আর কি, ব্ল্যাক, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। তো এই যে সাতখানা হলো, এখানে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে মানে হয় ওয়েভ লেন্থ সব থেকে বেশি হয়ে থাকে রেডের। সেই জন্য রেডকে মানে এর ডিফ্র্যাকশনটা কম হয়, এর ওয়েভ লেন্থ সব থেকে বেশি। ওয়েভ লেন্থ বেশি মানে কম্পাঙ্ক বা বলা হয় ফ্রিকোয়েন্সি কম, আর এর ফ্রিকোয়েন্সি বেশি। ফ্রিকোয়েন্সি বেশি হচ্ছে ভায়োলেটের, তার এর ওয়েভ লেন্থ বেশি, এর ফ্রিকোয়েন্সি বেশি। এটা অ্যাকচুয়ালি মিক্সড মানে মিক্সড লাইটে থাকে, মিক্সড লাইটে 7খানা কালার থাকে, তার মধ্যে এটা হলো মিক্সড লাইট, যেটাকে বলা হয় সাদা লাইটে সাধারণত 7খানা কালার থাকে। যাই হোক, তো লাইট সাধারণত ওয়েভ মানে তরঙ্গ আকারে বিস্তার লাভ করে। তরঙ্গের দু ধরনের ভাগের মধ্যে লাইট হলো ট্রান্সভার্সের মধ্যে পড়ে, আর লাইট এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটা এক ধরনের লাইট, এক ধরনের ট্রান্সভার্স ওয়েভ, এবং সেটা এবং তার সাথে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবার 7খানা কালার বিভিন্নভাবে বিস্তৃত থাকে, তার মধ্যে সব থেকে লংগেস্ট ওয়েভ লেন্থ হয় এর লালের, সব থেকে স্মলেস্ট বলা যেতে পারে, স্মলেস্ট ওয়েভ লেন্থ হয় এটা, ঠিক আছে, বেগুনি। আর বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম থাকে, তার মধ্যে আগে সেটা আমরা দেখে নিই, তারপরে লাইটে যাচ্ছি আমরা। তো বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থাকে, এই স্পেকট্রাম থাকে, তার মধ্যে কী কী, সেটা হলো রেডিও ওয়েভ, রেডিওর পরে যতক্ষণে আসবে ইনফ্রারেড, সরি রেডিওর পরে মাইক্রোওয়েভ আসবে, হ্যাঁ তাই বলি, কথাটা ভুল হচ্ছে। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, আলট্রাভায়োলেট, দেন আসবে এক্স রে, দেন আসবে গামা। তাহলে কতগুলো হল টোটাল? ইনফ্রারেডের পরে আসবে ঠিক ভিজিবল, এইটাকে লেখা হয়নি, ইনফ্রারেড পরে ভিজিবল, তারপর আলট্রাভায়োলেট। এটা 1, এটা 2, 3, 4, 5, 6, 7, টোটাল যে 7খানা ওয়েভ আছে, টোটাল ওয়েভের সংখ্যা 7টা। তার মধ্যে সব থেকে বেশি শক্তিশালীকে, এই ফ্রিকোয়েন্সি বেশি, পাওয়ার বেশি, সেই জন্য মোস্ট পাওয়ারফুল, মোস্ট এনার্জি প্রিফার করছে। লোয়েস্টকে রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এর লেন্থ বেশি, ওয়েভ লেন্থ বেশি। যাই হোক, তাহলে এবার আমি চলে যাচ্ছি লাইটের মূল পর্যায়ে, যেটাকে বলা হচ্ছে যে আলোর প্রতিফলন। হোয়াট ইজ দ্য, যে বলা হচ্ছে যে রিফ্লেকশন অফ দ্য লাইট। দর্পণের মতো কিছু মসৃণ তল আপতিত আলোর অধিকাংশটাকেই প্রতিফলন করে থাকে, এবং সেই প্রতিফলনের আমরা ফর্মুলা থেকে পাই যে ধরো এরকম একটা দর্পণ আছে, এরকম একটা তল আছে যেখানে আলো এসে প্রতিফলিত হচ্ছে, এই আলো প্রতিফলিত হচ্ছে এবং আলো বেরিয়ে যাচ্ছে, যেটাকে আর একটু ভালো করে আঁকা যায় যে এখানে আলো আসছে, আলো বেরিয়ে যাচ্ছে। এখন এখান থেকে একটা লম্ব টানছি আমরা, তা আলোটা এই বিন্দু, এটা তিনটেতে এই পয়েন্টের কাছে আসছে, এখান থেকে এই যে কোণটা হচ্ছে, এখানে কোণটা হচ্ছে ততক্ষণে যে এই কোণটা লম্বের সাথে কোণ করছে, এটা আই ইনসিডেন্ট রে, এটা হলো রিফ্লেক্টেড রে। তো এখানে আমরা ফর্মুলা থেকে পাচ্ছি যে অ্যাঙ্গেল আই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। তো আপতিত রশ্মি আপতন বিন্দুতে দর্পণের উপর অঙ্কিত বিলম্ব, এইটাকে বলা হয় নর্মাল বা অবিলম্ব। এবং প্রতিফলিত রশ্মি সকলে একই সমতলে অবস্থান করছে, এরা প্রত্যেকে একটা সমতলে অবস্থান করছে। এই টোটালটা, এটাই হলো মোটামুটি আপতনের মানে আলোর প্রতিফলনের প্রথম সূত্র। বলা হচ্ছে কি আপতন, যে
মানে আপাতন কোণ প্রতিফলনের কোণের মান সমান হয়। আপতিত রশ্মি আপতন বিন্দুতে দর্পণের উপর অঙ্কিত অভিলম্ব প্রতিফলিত রশ্মি সকলে একই সমতলে থাকে। অর্থাৎ প্রতিফলনে এই যে গোলীয় তল সহ প্রকার আম, মানে প্রতিফলন তলের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে, এবং যেটা সাধারণত আমরা প্রতিবিম্ব প্রতিবিম্ব বা ইমেজ তৈরি হয়। তো প্রতিবিম্বের এই ধর্মাবলী উপর সাধারণত প্রতিবিম্বকে ভাগ করা হয় দুটো ভাগে, একটা অসৎ প্রতিবিম্ব, একটা এবং অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব, যেটা প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হয়। আর গঠিত প্রতিবিম্ব যদি দর্পণের পিছনে যতটা দূরে থাকছে বা সামনে থাকছে তার উপরে ডিপেন্ড করে, যে প্রতিবিম্ব দর্পণের ঠিক ততটা দূরে থেকে যতটা বস্তুটা দর্পণের সামনে থাকে, এবং প্রতিবিম্বটাকে আহ, মানে পার্শ্বীয়ভাবে উল্টানো, ইনভার্টেড এরকম হতে পারে। তো প্রতিফলন, এই যে প্রতিফলনে গোলীয় তল সহ একাধিক প্রতিফলক তলের ক্ষেত্রে প্রযোজ্য, এবং দর্পণ দ্বারা প্রতিবিম্ব সাধারণত আমরা ইমেজ দেখে থাকি, এবং প্রতিবিম্বের ধর্মলব্ধি কী সেগুলো সম্পর্কে জানা যায়। সৎ প্রতিবিম্ব কী আর অসৎ প্রতিবিম্ব কী, তার আগে আমরা জানবো সৎ প্রতিবিম্ব কী আর অসৎ প্রতিবিম্ব কী। তো সেইটা জানার পর আমরা দেখব প্রতিফলনের দুটো টাইপস, একটা নিয়মিত প্রতিফলন, একটা বিক্ষিপ্ত প্রতিফলন, কোথায় কোনটা কাজে লাগে। তো এখানে বলা হচ্ছে যে একটা প্রতিফলন, আগে আমরা প্রতিফলন এটা দেখি, তারপরে প্রতিবিম্বটা দেখছি। এখান থেকে চলে আসছে গোলীয় দর্পণ, তার আগে আমরা প্রতিফলনকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা নিয়মিত প্রতিফলন বলা হয়, আর একটা হলো বলা হয় যে বিক্ষিপ্ত প্রতিফলন। সেটা এখানে ডিটেলসে দেওয়া নেই। তো সেটা ক্লাস 9-10-এর ওই আমাদের বেঙ্গলি ভার্সনের বইতে কিন্তু এটা উল্লেখ আছে। তো এখানে সেটা বলা হচ্ছে এরকম, নিয়মিত প্রতিফলন কি? নিয়মিত প্রতিফলন মানে যেখানে বলা হয় যে সমান্তর আলোকরশ্মি গুচ্ছ, ধরো এইটা একটা সমান্তর আলোকরশ্মি গুচ্ছ আছে, যে এই আসছে বেঁকে যাচ্ছে, থেকে স্ট্রেট আঁকতে হবে তবেই সমান্তরাল হবে। যে স্ট্রেট আসছে এরকমভাবে, এই একটা বেরোচ্ছে, এই একটা আসছে, এই একটা বেরোচ্ছে, এই একটা আসছে, এই একটা বেরোচ্ছে, এটা অ্যাকচুয়ালি সোজা হবে। যাই হোক, তার মানে এই আসছে, এই বেরোচ্ছে। তো এখানে কি হচ্ছে যে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে বলা হয় সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ কোনো একটা তলে যদি আপতিত হয়, ধরো এটা একটা তল, ঠিক আছে, যদি তলে আপতিত হয়, মানে কোনো একটা মসৃণ তলে আপতিত হয়, তাহলে প্রতিফলিত আলোক রশ্মিগুচ্ছ সমান্তরাল রশ্মিগুচ্ছ একটা নির্দিষ্ট দিকে চলে যায়। তাহলে একটা নির্দিষ্ট দিকে চলে যায়। তাহলে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যদি কোনো মসৃণ সমান্তরালে আপতিত হলে প্রতিফলিত আলোক রশ্মিগুচ্ছ, এই যে এইটা যাচ্ছে, এটা তো রিফ্লেক্টেড হচ্ছে, এটা একটা নির্দিষ্ট দিকে চলে যায়, এটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন। আর সাধারণত নিয়মিত প্রতিফলন কোথায় হয়ে থাকে? আয়না প্রতিফলন মানে ধাতব তল, এইসব জায়গায় হয়ে থাকে। আয়না, ধাতব তল, এইসব জায়গাতে এটা হয়ে থাকে, ঠিক আছে। আর বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে কি হচ্ছে, বিক্ষিপ্ত প্রতিফলনটা কি হচ্ছে, বিক্ষিপ্ত প্রতিফলনটা এরকম একটা মানে এবড়ো খেবড়ো জায়গাতে হয়, যেখানে এটা এসে এদিকে যাবে, এটা এসে এদিকে যাবে, মানে এর কোনো ঠিক নেই যে কোন দিকে কে যাবে। মোটামুটি লাইট পড়ছে, লাইটে আসছে, এরকম লাইট এসে যে যার মতো মোটামুটি বেরিয়ে যাচ্ছে এরকম ভাবে। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে এরকম ভাবে যে তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে মানে একটা সমান্তরাল আলো রশ্মিগুচ্ছ কোনো একটা অমসৃণ তল, এটা তো অমসৃণ তল, অমসৃণ তলে যদি আপতিত হয় তাহলে প্রতিফলিত রশ্মিগুলো চারদিকে ছড়িয়ে পড়ে, এবং এই মানে এখানে একে অপরের সাথে কোনো মানে আপতিত রশ্মিগুচ্ছ প্রতিফলিত রশ্মিগুচ্ছের মধ্যে কোনো মিল থাকে না, চারদিকে ছড়িয়ে পড়ছে, বিক্ষিপ্ত ছড়িয়ে পড়ছে, এই ধরনের প্রতিফলনকে বলে বিক্ষিপ্ত প্রতিফলন। এখন এই ধরনের প্রতিফলন কাজে লাগানো যায় কিন্তু অনেক ক্ষেত্রে, কারণ এটা সাধারণত কিসে চারিদিকে ছড়িয়ে পড়ে কিরমভাবে বিক্ষিপ্ত পরিমাণ হয়। প্রথমত মানে বেস্ট এক্সাম্পল হচ্ছে সিনেমার পর্দা। সিনেমার পর্দায় বিক্ষিপ্ত প্রতিফলন, নাহলে লোকে দেখবে কি করে, তাতে একটা জায়গায় প্রতিফলিত হচ্ছে না। ঘরের দেওয়াল, ঘরের দেওয়ালে কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ে। বইয়ের পাতা,
এইসব ক্ষেত্রে কি হয়, যখন আলোকরশ্মিটা আসছে তখন আলোকরশ্মিটা আপতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মিগুচ্ছ হচ্ছে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে, ফলে দর্শক বা যে থাকে তাদের ক্ষেত্রে সমানভাবে যে কোনো দিক থেকে আসা উজ্জ্বল দেখায়। এই হচ্ছে ব্যাপার। এখন এই একটা চকচকে এখন এই মানে চকচকে চামচের বক্রতলকে একটা বক্রতল রূপে যদি আমরা বিবেচনা করি, বক্রতল দর্পণের বহু প্রচলিত একটা দর্পণ হলো, সেটা হলো গলীয়, মানে বলা হয় স্পেরিক্যাল, যাকে বলা গলীয় দর্পণ। এখন এই গলীয় দর্পণ সম্পর্কে আমরা জানবো। তার আগে আমরা মোটামুটি জেনে গেলাম যে প্রতিফলন কাকে বলে, প্রতিফলনের সূত্র জানলাম, প্রতিফলনের বিক্ষিপ্ত প্রতিফলন, নিয়মিত প্রতিফলনগুলো জানলাম। এরপরে যেটা দেখবো সেটা হলো যে গোলাকার দর্পণ, গলীয় দর্পণের কয়েকটা রুলস, যে কোনটাকে কনকেভ মিরর, কোনটাকে কনভেক্স মিরর বলা হয়। এখন এখানে চলে আসছে আমাদের গলীয় দর্পণ। তো গলীয় দর্পণের ক্ষেত্রে কী হচ্ছে যে গলীয় দর্পণের প্রতিফলক তল যদি ভিতরের দিকে থাকে, ভেতরের দিকে অথবা বাইরের দিকে হতে পারে, যখন প্রতিফলক তল ভিতরের দিকে থাকবে তখন তাকে বলা হয় অবতল দর্পণ, যাকে বলা হয় কনকেভ মিরর। এবং কনকেভ মিররের কাজ কি, কনভার্জ করা, কোনো জিনিসকে একটা পয়েন্টে আনে, ওই জন্য বলা হয় কনকেভ। সেই জন্য এটার প্রতিফলক তলটা থাকে ভিতরের দিকে, এই কার্ভটা এদিকে থাকে, এই যে কার্ভটা, এর কার্ভটা হচ্ছে এইদিকে থাকে। তাহলে মানে এখানে প্রতিফলিত হওয়ার পর আলোরশ্মিগুচ্ছ একটা নির্দিষ্ট বিন্দুতে সামনের দিকে মিলবে। আর অবতল দর্পণ একে বলা হয় কনকেভ মিরর বা অবতল দর্পণ বলা হয়। আর যে গলীয় দর্পণের ক্ষেত্রে প্রতিফলক তলটা বক্রতল, মানে প্রতিফলক তলটা বাইরের দিকে বক্র থাকে, তাকে বলা হয় উত্তল দর্পণ বা বলা হয় কনভেক্স মিরর। এবং এখানে দেখা যাচ্ছে যে চামচের ভিতরের দিকে বাঁকানো তলটা একটা অবতল দর্পণ রূপে ধরা হয়েছে। একটা যেটা গলীয় চামচ ধরা হলো, তার সামনের দিকটাকে বলা হয় গলীয় তলের, এটা চামচ নেওয়া হয়েছে, চামচের মানে ভিতরের দিকের তলটাকে অবতল দর্পণ ধরা হয়েছে, বাইরের দিকে স্ফীত পোর্শনটাকে উত্তল দর্পণ রূপে ধরা হয়েছে। এর বেস্ট এক্সাম্পল চামচ দিয়ে করা হয়েছে আর কি। সেখানে বলা হয়েছে যে গলীয় দর্পণে অধিক জানার জন্য কিছু রাশিকে জানার প্রয়োজন, সে সম্পর্কে আমরা জানবো। যেখানে গলীয় দর্পণের প্রতিফলন তলের মধ্যবিন্দুকে বলা হয় মেরু বা পোল। এটা দর্পণের পৃষ্ঠের তলের উপর অবস্থান করে, মানে পেছনের দিকে তলে অবস্থান করে, এবং মেরুকে সাধারণত পি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এবং সেটা আমরা এর সাহায্যে দেখবো, ছবির সাহায্যে, যে আর গলীয় দর্পণের প্রতিফলক তল একটা গোলকের অংশ। এই যে একটা, যে যদি আমরা এটাকে করি প্রতিফলক তল হিসেবে আঁকি, তাহলে এর প্রতিফলক তলটা বাইরের দিকে, মানে প্রতিফলক তলটা হলো বাইরের দিকে। একটা বৃত্ত আঁকছি, ওকে, শুধু বেঁকে যাচ্ছে, যাই হোক। তো একটা বৃত্ত আঁকলাম, এবার হয়েছে। তো বৃত্ত আঁকলাম যেখানে তার কেন্দ্র হচ্ছে এইটা। এখন একে যদি আমরা প্রতিফলক তল হিসেবে ধরি, তাহলে এর প্রতিফলক তলটা কিন্তু বাইরের দিকে থাকছে, মানে যদি আমরা অবতল দর্পণ হিসেবে ধরি, এর প্রতিফলক তল হচ্ছে বাইরের দিকে থাকছে। প্রতিফলক তল কিন্তু বাইরের দিকে আছে, এরকম বাইরের দিকে আছে। তাহলে এটা একটা অবতল দর্পণ যদি ধরি, তাহলে এই অবতল দর্পণের, এটা যদি অবতল দর্পণ ধরি, অবতল দর্পণের কেন্দ্র হচ্ছে সি। এখন বলা হচ্ছে অবতল দর্পণের যেটা হবে, পোল হবে, সেটা যতক্ষণে যে পোলটা অবস্থান করবে কোথায়, পোল বা ঠিক মেরুটা কোথায় অবস্থান করবে, তার পৃষ্ঠতলের উপর, মানে যেটা প্রতিফলক তলের উপর। তাহলে প্রতিফলক তল যদি এইটা হয়, তাহলে অবতল দর্পণে মেরু থাকবে এই জায়গাটাতে। এটাকে আমরা পি ধরছি আমরা, এটাকে এটা যদি ড্যাশ 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 ডট দিই, তাহলে এটা হলো হ্যাঁ, আর এটা হলো সিকে বলা হয় কার্ভেচার, সেন্টার অফ দ্য কার্ভেচার, যে গোলকের অংশ সেটাকে বলা হয় সি, সেন্টার অফ দ্য কার্ভেচার, এই যে হলো। আর বক্রতা কিন্তু দর্পণের কিন্তু অংশ নয়, এই যে সেন্টার অফ কার্ভেচার কিন্তু কোনো দর্পণের অংশ নয়, এটা জাস্ট গোলকের অংশ, পার্ট অফ দ্য গোলক, পার্ট অফ দ্য স্ফিয়ারের পার্ট। বক্রতা কিন্তু দর্পণের অংশ নয়। তো এটা প্রতিফলক তলের বাইরে অবস্থিত। প্রতিফলক তল যেহেতু এইটা, এখানে প্রতিফলক তলে অবস্থান করছে কোনটা, সেটা হলো মেরু, বলে পোল। আর প্রতিফলক তলের বাইরে অবস্থান করছে অবতল দর্পণের বক্রতা কিন্তু দর্পণের সামনে অবস্থান করে। তাহলে এই প্রতিফলক তলটা পিছনের দিকে, তার দর্পণের সামনেটা এইদিকে। অবতল কেন্দ্রের বক্রতা কিন্তু দর্পণের সামনে অবস্থান করে, অপরদিকে উত্তর দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্রটা দর্পণের পিছনে অবস্থান করে। এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে দর্পণের বক্রতা কিন্তু যেটা সেন্টার অফ কার্ভেচার, সেটা কিন্তু
সামনের দিকে অবস্থান করে, আর এর ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে সেটা পিছনের দিকে অবস্থান করে। একদম। কারণ উত্তল দর্পণের প্রতিফলক তলটা তো ভিতরের দিকে থাকে, উত্তল দর্পণের প্রতিফলক তলটা তো বাইরের দিকে থাকে না, মানে ভিতরের দিকে থাকে, সেই জন্য এই যেমন এখানে ছবি সাজে বোঝানো হয়েছে যে এটা এটা অবতল দর্পণ, এক একটা বিটটা হলো উত্তল দর্পণ। তাহলে অবতল দর্পণ যে গোলকের অংশ, তার মানে এই যে ছবিটা হচ্ছে, এটা যতক্ষণ আমরা যদি এরমভাবে আঁকি, তাহলে এর কিন্তু মানে যদি এটাকে কাটা হয় তাহলে দেখা যাবে এই ছবিটার ক্ষেত্রে এটা কিন্তু এটা হচ্ছে তাহলে উত্তল দর্পণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ অ্যাকচুয়াল ছবিতে যদি আমরা দেখি তাহলে কিন্তু গোলটা সার্কেল যদি এরকম আঁকি তাহলে সার্কেলের কেন্দ্রের দিক ভিতরের দিকে থাকছে, উত্তল দর্পণের ক্ষেত্রে সেটা কিন্তু বাইরের দিকে থাকছে। উত্তল দর্পণের প্রতিফলক তলটা বাইরের দিকে, সেই জন্য প্রতিফলক তল বাইরের দিকে থাকছে, এটা একটু প্রতিফলক তল ভিতরের দিকে থাকছে। তার মানে এখান থেকে আমরা কনসেপ্ট ক্লিয়ার করলাম যে কোনটা পোল হলো, কোনটা সেন্টার হলো, মানে সেন্টার অফ কার্ভেচার হলো। এখন যে গোলকের ব্যাসার্ধ, দর্পণটা বক্রতা ব্যাসার্ধ বলা হয়, এই যে গোলকের যে ব্যাসার্ধটা এটাকে বলা হয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ, রেডিয়াস অফ দ্য কার্ভেচার, এটাকে ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা তো এই টোটালটা ডায়ামিটার, এর অর্ধেকটা হলো রেডিয়াস, এটা হলো আর। এখন পি থেকে সি দূরত্ব, মানে পি পি বিন্দু থেকে বলা হয়েছে যে পি দূরত্ব মানে এটা পিসি দূরত্বের পার্সন। তো গলিত দর্পণের মেরু পোল থেকে বক্রতা ব্যাসার্ধ কেন্দ্রগামী সরলরেখা ধরে নিলাম, এই পোল থেকে একটা সরলরেখা ধরে নিলাম, যেটাকে বলা হয় প্রধান অক্ষ, বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস, এটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস, এই টোটালটাকে। এখন প্রধান অক্ষটা দর্পণের মেরুতে দর্পণের উপর লম্ব, প্রধান অক্ষটা দর্পণের মেরুতে দর্পণের উপর লম্ব হচ্ছে প্রধান অক্ষটা, অ্যাকচুয়ালি তাই তো হচ্ছে, এটা এটা মেরু, আর যদি এটা এটা প্রধান অক্ষটা যেটা সেন্টারের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কিন্তু দর্পণের উপর লম্ব হচ্ছে অ্যাকচুয়ালি। তো এখন এর ব্যাপারটা আমরা দেখবো ডিটেলসে, যেমন ওই যে একটা ওই আতস কাঁচ যে আমরা ছোটোবেলায় ইউজ করতাম, যে আতস কাঁচের ক্ষেত্রে তার মানে ওর তো প্রতিফলক তলটা তো বাইরের দিকে, মানে ভিতর, মানে এর তো এ হচ্ছে বাইরের দিকে, যেমন এরমভাবে থাকে তো না, একটা এই একটা এই, তাহলে এই এই যে আমরা দেখলাম এইটা, তাহলে এর প্রতিফলক তলটা বাইরের, এর প্রতিফলক তলটা অ্যাকচুয়ালি ভিতরের দিকে, আর এর প্রতিফলক তলটা বাইরের দিকে, মানে এর প্রতিফলক তল এইটা অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিফলক তলটা ভিতরের দিকে। তার মানে যখনই প্রতিফলক তল ভিতরের দিকে হচ্ছে, তার মানে আলোক রশ্মিগুলো আসছে এসে একটা নির্দিষ্ট বিন্দুতে মিট করছে, মানে এটাকে বলে কনভার্জ হচ্ছে আর কি, বিভিন্ন আলোক রশ্মিগুলো আসছে আর কি, এর একটা বিন্দুতে মিলিত হচ্ছে। সেই জন্যই আতস কাঁচে যে কনসেপ্টটা ব্যবহৃত হয় সেটাই অবতল দর্পণের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আতস কাঁচের ক্ষেত্রে। সেখানে কী হয়, লাইট বিন্দুর একটা একটা নির্দিষ্ট পয়েন্ট এসে মিল করছে। আর অবতল দর্পণের ক্ষেত্রে কী হচ্ছে, ব্যাপারটা উল্টে যাচ্ছে আর কি। এই মানে সরি উত্তল দর্পণের ক্ষেত্রে ব্যাপারটা উল্টে যাচ্ছে আর কি। এই যে আঁকাটা দেখলাম আমরা, এখানে বলা হচ্ছে যেটা, তাহলে তার মানে কী দাঁড়াচ্ছে, যে একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিট করছে অতল দর্পণ উত্তল দর্পণের ক্ষেত্রে। তো প্রথমে যে এখানে কয়েকটা এক্সাম্পলের সাহায্যে দেখবো, যে প্রথমে একটা কাগজ নেওয়া হলো যে সরাসরি সূর্যের দিকে আলো প্রতিফলনকে দর্পণে দেখাবে না, এতে যাই হোক, যে কাগজটা প্রথমে ধোঁয়াশা জ্বলতে শুরু করে, যে দর্পণ ও কাগজ অবস্থান মিনিট করে ধরলে, যে একটা অবতল দর্পণকে হাতে রেখে প্রতিফলক তলটিকে সূর্যের দিকে রাখলে দেখা যাবে যে দর্পণটার দ্বারা প্রতিফলিত আলোকে দর্পণ নিকটে রাখা কাগজের পৃষ্ঠতলকে মানে যদি পড়ে তাহলে উজ্জ্বল আলোক তীক্ষ্ণ না পেয়ে কাগজের ফ্লোরাটা ক্রমাগত সামনে সামনে পিছনে সরাতে থাকে এবং থাকলে দেখা যাবে যে কিছুক্ষণ পর কাগজটা জ্বলতে শুরু করলো ধোঁয়াশা, এবং শেষ পর্যন্ত আগুনও ধরে যেতে পারে। তো কেন জ্বলে, কারণ সূর্য থেকে আগত দর্পণ আলো দর্পণ দ্বারা অবিস্তৃত হয়ে তীক্ষ্ণ উজ্জ্বল বিন্দুতে পরিণত হয়, যেটা একটা পয়েন্ট এসে মিটছে, এই আলোকীয় বিন্দু তৈরি হলো এবং কাগজের ফালির উপর সূর্যের প্রতিবিম্ব তৈরি হলো, এবং এই বিন্দুটাই
অবতল দর্পণের ফোকাস, এটাকে বলা অবতল দর্পণের ফোকাস পয়েন্ট। তো কেন্দ্রীভূত আলোকের প্রভাবে যেটা কাগজকে জ্বালিয়ে দেয়, তো দর্পণের অবস্থান থেকে প্রতিবিম্বের দূরত্ব, এটাকে বলা হয় ফোকাল লেন্থ। এটাকে এই দর্পণের অবস্থান থেকে প্রতিবিম্বের যে ডিস্টেন্স তাকে বলা হয় ফোকাল লেন্থ। তো এই যে বলা হচ্ছে প্রতিবিম্বের দর্পণ, এটা মেরু আর এটা পোল, এটা পোল আর এটা সেন্টার অফ কার্ভেচার, যে বৃত্তের পার্ট, এটাকে বলা হয় পোল। তাহলে পোলটা কোথায় থাকছে? পোলটা থাকছে প্রতিফলকের উপরে, প্রতিফলক তলের উপরে। সেন্টারটা কিন্তু প্রতিফলক, উত্তল দর্পণের ক্ষেত্রে সেন্টারটা ভিতরে থাকে, অবতল দর্পণের ক্ষেত্রে সেন্টারটা বাইরে থাকে, ওটা তো আমরা পড়লাম। আর ফোকাসটাও সেন্টার অফ কার্ভেচার আর পোলের মাঝখানে থাকে, সেটাকে বলা হয় ফোকাল। আর ফোকাল থেকে, পোল থেকে ফোকালের দূরত্বকে বলা হয় ফোকাল দৈর্ঘ্য। প্রতিবিম্বের দূরত্বকে বলা হয় ফোকাল দৈর্ঘ্য। প্রতিবিম্বের দূরত্ব এটা। তো সেখান থেকে আমরা কি করলাম, যে এবার এখান থেকে ফোকাসটা যে জানতে পারলাম। ফোকাস হচ্ছে কি, অ্যাকচুয়ালি ফোকাস কিছুই না, সমান্তরাল আরস্যের গুচ্ছ যখন প্রধান অক্ষের সমান্তরালে এসে একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিট করে, তখন তাকে বলা হয়। এবং সেটা উত্তল দর্পণের প্রধান অক্ষের উপর প্রতিষ্ঠিত হয়, অবস্থিত হচ্ছে মনে হয়। আর অবতল দর্পণের ক্ষেত্রে সেটা অ্যাকচুয়ালি প্রধান অক্ষের নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে বলা হয়। মানে উত্তল দর্পণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে, আর এটা অবতল দর্পণের ক্ষেত্রে, সরি, আর এটা মানে উত্তল দর্পণের ক্ষেত্রে একটা ও অন্য একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। ব্যাপারটা হলো এই। তো এখানে ওই চিত্রটিকে দেখানো হয়েছে প্রথমত, যে একটা অবতল দর্পণের প্রধান অক্ষের উপর সমান্তর কিছু রশ্মিগুচ্ছ আপতিত হলো, প্রথম মানে 10.2a-তে দেখানো হয়েছে। এবং তারপর প্রতিবেদিত রশ্মিগুলো লক্ষ্য করলে দেখা, এরা সবাই প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে, এরা একটা নির্দিষ্ট বিন্দুতে, প্রধান অক্ষের নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে, এবং এই বিন্দুটাকে বলা হয় মুখ্য ফোকাস বা বলা হয় প্রিন্সিপাল অফ ফোকাস। এই যে আমরা ছবিটা এঁকেছিলাম। তো প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ একটা উত্তল দর্পণ দ্বারা কীভাবে প্রতিফলিত হয় সেটাও আমরা দেখিয়েছি। যে উত্তল দর্পণের ক্ষেত্রে কী হয়, উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাসটা দর্পণ ও মুখ্য ফোকাসের মধ্যে ডিস্টেন্স, গোলীয় দর্পণে মেরু এবং মুখ্য ফোকাস, পোল আর সেন্টার অফ কার্ভেচারের মধ্যে ডিস্টেন্সকে বলা হয় ফোকাল লেন্থ, এবং যেটা এফ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, ফোকাল লেন্থ। ব্যাস, এখান থেকে মোটামুটি আমরা এটা ক্লিয়ার করলাম। এরপরে আমরা যেটা যাচ্ছি সেটা হলো গোলীয় দর্পণে প্রতিফলক তলটা অনেকাংশে গোলাকার হয়। গোলীয় দর্পণে প্রতিফলক তল অনেকাংশে গোলাকার, সেটা উত্তল দর্পণ বলো আর অবতল দর্পণে বলো। তো পৃষ্ঠতলটা একটা বৃত্তাকার সীমারেখা থাকে, এবং এই যে গোলীয় দর্পণের প্রতিফলক তলের সীমারেখার এই ব্যাসকে বলে অ্যাপারচার। তাহলে এখান থেকে অ্যাপারচার কি জানলাম, যে গোলীয় দর্পণের প্রতিফলক তলের একটা বৃত্তাকার সীমারেখার ব্যাসকে বলা হয় অ্যাপারচার, এটাকে বলা হয় অ্যাপারচার। একটা একটা যদি গোলীয় দর্পণ ধরি, তাহলে এই পোর্শনটাকে বলা অ্যাপারচার। এবং সব গোলীয় দর্পণের ক্ষেত্রে বিবেচনা করে দেখা যাবে যে উন্মেষ বক্রতা ব্যাসার্ধ অপেক্ষা যথেষ্ট ক্ষুদ্র হয়। মানে এই যে অ্যাপারচারের মানটা বক্রতা ব্যাসার্ধ অপেক্ষা, ঠিক রেডিয়াস অপেক্ষা যতক্ষণ ক্ষুদ্র হয়, তার মানে রেডিয়াসের মানটা যতক্ষণ অ্যাপারচারের থেকে বেশি হয়ে থাকে। এটা দিয়ে কোশ্চেন আসতেই পারে। তো একটা গোলীয় দর্পণের ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে সম্পর্ক কী রয়েছে, সেক্ষেত্রে সম্পর্কটা আমরা পাই আর ইজ ইকুয়াল টু 2f বা এফ ইজ ইকুয়াল টু r/2। এই ফর্মুলাটা দিয়ে অঙ্ক আসে। এখান থেকে একটা জিনিস পেলাম, যে অ্যাপারচারের মান সবসময় বক্রতা ব্যাসার্ধ থেকে কম হয়ে থাকে। এখন গোলীয় দর্পণের মুখ্য ফোকাসটা মেরু এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে থাকে, এই যেটা বললাম। এটা যদি পোল হয় আর এটা যদি সেন্টার অফ কার্ভেচার থাকে, এখানে থাকবে। এবার ওটা ডিপেন্ড করছে কোন দর্পণের ক্ষেত্রে করছি আমরা, সেটা ফোকাস দর্পণ, সেটা মানে অবতল দর্পণ না উত্তল দর্পণের ক্ষেত্রে। যদি আমরা এপার থেকে কাটি এটাকে, তাহলে এপার থেকে যদি কাটি, তখন তাহলে কি হবে, আলোটা আসছে যেহেতু প্রতিফলক তল বাইরে, তাহলে প্রতিফলক তল বাইরে যেহেতু, তাহলে আলোটা এসে একটা নির্দিষ্ট বিন্দুতে ঠিক মিট করছে, এটা পোল, আর এটা সেন্টার, এটা হলো ফোকাস। এখানে মিট করছে, এটা উত্তল দর্পণের ক্ষেত্রে। এটা পোল, এটা কার্ভেচার, সেন্টার কার্ভেচার, এটা ফোকাস। এবার এই যদি এই পার্টটার অংশ হয়, ব্যাস হয়ে গেল। তার মানে গোলীয় দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব। তো সাধারণত এবারে ওই প্রতিবিম্বগুলো দেখবো। প্রতিবিম্বের মধ্যে আমরা ঠিক দুটো জিনিস দেখবো। একটা হলো প্রতিবিম্বকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা অসৎ প্রতিবিম্ব, একটাকে বলা হয় সৎ প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব মানে কি, যখন কোনো মানে বিন্দু উৎস থেকে, যে একটা আমরা যদি করি, প্রতিবিম্বটাকে আমরা এরম ব্যাখ্যা করতে পারি। ধরো একটা লাইট আছে এখানে, প্রতিফলক তল আছে, ধরো একটা লাইট আছে এবং এখানে একটা প্রতিফলক তল আছে, ঠিক আছে, একটা প্রতিফলক তল আছে এরকম, আর এখানে কিছু লাইট আছে, একটা মোমবাতি জ্বলছে আর কি, যদি এরমভাবেও ধরি আমরা,
যে একটা মোমবাতি জ্বলছে, যেটা মোমবাতি এরকম জ্বলছে। ওকে, এখন তাহলে মোমবাতি থেকে আলো নিঃসৃত হচ্ছে, এখান থেকে আলোটাও ঠিক নিঃসৃত হচ্ছে হয়ে মোটামুটি এদিকে বেরোচ্ছে। তাহলে কোনো ব্যক্তি মানে যদি সেই উৎস থেকে আলোটা না হয়ে মনে মনে করে যে অন্য কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে করে, ধরো এখান থেকে সে মনে করছে যে এই জায়গাটা থেকে সে আলোটা আসছে আর কি, যে তার মনে হচ্ছে এই জায়গাটা থেকে যেন বাতিটা জ্বলছে। জাস্ট এখানে কোনো ব্যক্তির চোখ আছে আর কি, চোখটাকে আমরা জাস্ট আঁকলাম ছোট করে, যে একটা চোখ আঁকছি সেখানে যে কেউ দেখছে আর কি, এরকম ভাবে লাল চোখ দিয়ে দেখছে আর কি। যাই হোক, তারপর চলে আসছে এরকম যে, যাই হোক, তাহলে আমরা এখান থেকে দর্পণ সম্পর্কে কি জানলাম, যে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ, এই যে বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ যদি অপসারী মানে বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে যদি অন্য একটা কোনো বিন্দু থেকে বিন্দুতে মিলিত হয় বা বিন্দু অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন তাকে বলা হয় যে দ্বিতীয় বিন্দুটাকে এইটাকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। ঠিক আছে, এখন এর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে যে তাহলে প্রতিবিম্ব কটা ভাগে ভাগ করা হয়, প্রতিবিম্বকে আমরা আমরা দুটো ভাগে ভাগ করি, সেটা কি কি, একটা হলো সৎ প্রতিবিম্ব যাকে বলা হয় রিয়েল ইমেজ, এটা হলো একটা ইমেজ তৈরি হলো, একটাকে বলা হয় রিয়েল ইমেজ, আরেকটাকে বলা হয় ভার্চুয়াল ইমেজ, এটাকে বলা হয় ভার্চুয়াল ইমেজ। তো এখন চলে আসছে যে রিয়েল ইমেজের ক্ষেত্রে কি হচ্ছে, রিয়েল ইমেজ হলো কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত মিলিত হয়, তখন ওই বিন্দুটাকে বলা হয় যে অন্য বিন্দুর মানে প্রথম মানে ওই সেকেন্ড বিন্দুটাকে প্রথম বিন্দু সৎ প্রতিবিম্ব বলা হয় রিয়েল ইমেজ, এবং সৎ প্রতিবিম্বকে চোখে দেখা যায়, পর্দায় ফেলা যায়। এখানে উল্লেখ করাও আছে যে দর্পণ দ্বারা প্রতিবিম্বের গঠন সম্পূর্ণ অধ্যয়ন, এবং সেক্ষেত্রে কি হয়েছে যে দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের প্রকৃতি, অবস্থান, আকৃতি সম্পর্কে আমরা এখানে জানলাম। সেক্ষেত্রে দর্পণের ওই প্রতিবিম্বটাকে কোথায় কোথায় প্রতিবিম্বের আকার এবং আকৃতি কী ধরনের হয়ে থাকে সেটা দেখব। প্রথমে রিয়েল ইমেজের ক্ষেত্রে কী হচ্ছে, রিয়েল ইমেজের ক্ষেত্রে যদি কোনো মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি ভার্চুয়াল ইমেজের ব্যাপারটাই কিন্তু খুললাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়াল ইমেজের আঁকাই একটা হয়ে এটা একটা হয়ে গেল ভার্চুয়াল ইমেজ। আর রিয়েল ইমেজের ক্ষেত্রে যদি আমরা দর্পণ এরমভাবে নিই, গোলীয় দর্পণ নিই, যেখানে একটা গোলীয় দর্পণ এবং সেখানে একটা ওই এটা একটা পয়েন্ট, যেখানে একটা বস্তু আছে, অবজেক্ট অবস্থান করছে, সেটা হলো পি কিউ। এখন অবজেক্টটা যাচ্ছে এখান থেকে গিয়ে একটা পয়েন্টে মিট করছে, পয়েন্টটা হলো এই। আবার এখান থেকে একটা অবজেক্ট, এখান থেকে একটা আলো আসছে, অবজেক্টের আলো, সেটা এসে মিট করছে এই পয়েন্টটা। তার মানে এখানে একটা প্রতিবিম্ব তৈরি হলো এবং সেটার নাম দিলাম আমরা P1, এটা Q1। তার মানে বলা হচ্ছে যে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোরশ্মি গুচ্ছ, অপসারিত আলোরশ্মি গুচ্ছ প্রতিষ্ঠিত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, তখন তাকে বলা হয় যখন দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর বলা হয় যে সৎ প্রতিবিম্ব, এটাকে বলা হয় রিয়েল ইমেজ। ঠিক আছে, যেমন রিয়েল ইমেজকে সিনেমা পর্দায় ফেলা যায় এবং ফটোগ্রাফি ক্যামেরা ইত্যাদিতে সৎ প্রতিবিম্ব তৈরি হয়। সৎবিম্ব তৈরি হয় কোথায় কোথায়, যতক্ষণ সিনেমা পর্দা, তাহলে সিনেমা পর্দায় সৎ প্রতিবিম্ব তৈরি হয়, আবার অনিয়মিত প্রতিফলন হয়। সিনেমা পর্দা, ক্যামেরা, ফটোগ্রাফি, ক্যামেরা, ফটোগ্রাফি,
তো এটা হলো সৎ প্রতিবিম্ব, বলা হয় রিয়েল ইমেজ। তারপরে চলে আসছে এবং এখান থেকে ভার্চুয়াল। এবার বলা হয় যে ভার্চুয়াল ইমেজটা কি। ভার্চুয়াল ইমেজের আঁকাটা কি হলো তাহলে, যে কোনো বিন্দু উৎস থেকে, এই যে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মি উৎস প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হওয়ার পর যদি অন্য কোনো বিন্দুতে মিলিত না হয়, অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এখানে এর মিলিত হওয়ার কথা ছিল এই জায়গাটাতে, মিলিত না হয় অন্য কোনো বিন্দুতে অপসৃত হচ্ছে বলে, তখন তাকে বলা হয়, যেমন অসৎ প্রতিবিম্ব চোখে দেখা যায় কিন্তু একে পর্দায় ফেলা যায় না। যেমন এটা পর্দায় ফেলা যায়, একে চোখে আমরা দেখতে পাই, একে আমরা চোখে দেখতে পাই, কিন্তু একে পর্দায় ফেলা যায় না, পর্দায় ফেলা যায় না এই পোর্শনটা। তার মানে এটা আমরা কোথায় দেখতে পাই, যেমন হচ্ছে মিরাজ। মিরাজ মানে কি, মরিচিকা, মরুভূমির মরিচিকা যেটা হয়, সব থেকে বেস্ট এক্সাম্পল। তারপরে আয়নায় আয়নায় গঠিত যে প্রতিবিম্ব, সেগুলো সব অসৎ প্রতিবিম্ব হয়, আয়নায় প্রতিবিম্ব। তো বলা হয় গলীয় দর্পণে প্রতিবিম্ব এখান থেকে আমরা পেলাম। তার মানে প্রতিবিম্ব দু ধরনের হয়, একটা রিয়েল ইমেজ, একটা ভার্চুয়াল ইমেজ। রিয়েল ইমেজের ক্ষেত্রে ওটা, আর ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রে হলো। এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে যে ওই এখান থেকে আমরা এও দেখেছি, কোনটা পোল, কোনটা ফোকাস, কোনটা কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার, সেটাও দেখেছি। এইবারে কয়েকটা অবতল দর্পণের ক্ষেত্রে, কয়েকটা অবতল দর্পণের ক্ষেত্রে গঠিত কয়েকটা প্রতিবিম্ব। যেমন যদি কোনো বস্তুকে অসীমে রাখা হয়, তাহলে কিন্তু তার প্রতিবিম্ব অবস্থান হবে কোথায়, সেটা হবে ফোকাসে। অবতল দর্পণের ক্ষেত্রে ম্যাক্সিমামটাই ইমেজ হয়ে থাকে, রিয়েল ইমেজ হয়ে থাকে। তাহলে অসীম হলে ফোকাসে হবে, যে একটা একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট বিন্দুতে এসে তারা মিলছে। এখন এর ছবিগুলো পরে আছে, আমরা দেখছি। যেমন এইটা, যে প্রথমেটা কোথায় গেল, এইটা যে অসীমে যদি হয় তাহলে সেটা কিন্তু একটা ফোকাসে এসে মিট করবে। যেমন ন্যূনতম এই যে এটাকে চিত্রের সাহায্যে প্রকাশ করা হচ্ছে, কোথায় গেল সেটা, ছবিগুলো এই যে, যদি অসীমে হয় প্রতিবিম্ব ফোকাস কোথায় হচ্ছে, প্রতিবিম্ব ফোকাসে, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর বলা হচ্ছে কোথায় গেল, 2 নম্বরে দেখবো আমরা। এবং এই যে 1 নম্বরের ক্ষেত্রে ছবিটা, এটা কি হবে, যেহেতু অসীম থেকে অনেক দূর থেকে আসে, তাহলে যেটা প্রতিবিম্ব হবে সেটা আকার হবে, এবং আকারটা ছোট হবে, এবং সেটা অত্যন্ত ছোট বিন্দুর আকারে এবং সেটা প্রতিবিম্ব সৎ এবং অবশিষ্ট হবে। সৎ এবং অবশিষ্ট, সৎ মানে দেখা যাবে চোখে, অবশিষ্ট সৎ এবং অবশিষ্ট হবে। এই যে এখানে আমরা তখন দেখলাম যে প্রতিবিম্বের ক্ষেত্রে এই যে ব্যাপারটা কোথায় গেল, কোথায় গেল, স্ফেরিক্যাল মিরর, ল্যাটারালি, এই যে সমশীর্ষ মানে ইরেক্ট, আর অবশীর্ষ মানে উল্টানো। ইরেক্ট মানে সোজা, অবশীর্ষ মানে উল্টানো, ল্যাটারালি, ইনভার্টেড, উল্টানো, ল্যাটারালি। তো অবশীর্ষ হলো, তাহলে অবশীর্ষ হবে কখন, সৎ অবশীর্ষ হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সৎ অবশীর্ষ হবে শুধুমাত্র ফোকাস, যখন কোনো বস্তু পোল আর ফোকাসের মাঝখানে অবস্থান করে। তাহলে প্রথমটা হয়ে গেল। সেকেন্ডটা দেখছে, যদি বস্তুর অবস্থান সেন্টার ও কার্ভেচার হয়, তাহলে প্রতিবিম্বের আকার হয় ফোকাস আর কার্ভেচারের মধ্যে। তাহলে দেখবো কোথায় ছবিটা, যদি সেকেন্ডটা যদি বস্তুর অবস্থান, এটা বস্তু, যদি ফোকাস আর কার্ভেচারের মাঝখানে হয়, তাহলে প্রতিবিম্বটা তৈরি হবে কোথায়, এই যে এটা ইমেজ, সেন্টার অফ কার্ভেচার। তাহলে এটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত, অসীমে ছিল। আর বস্তুটা যদি এখানে, সেকেন্ডের ক্ষেত্রে বলা হচ্ছে কি, বস্তুটা যদি সেকেন্ডটা অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে হয়, বক্রতা অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে ইয়ের পেছনে, মানে সেন্টার অফ কার্ভেচার, এই কার্ভেচারের পেছনে, মানে অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝখানে। তার মানে এই যে ছবিটা হচ্ছে, এটা হলো অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে, মানে মধ্যে। এটাকে অ্যাকচুয়ালি অসীম মানে ইনফিনিটি ও বক্রতা কেন্দ্রের মধ্যে, মানে কার্ভেচারের মধ্যে। তখন এটা হবে, তৈরি হবে কোথায়, সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে। এটা হলো সেকেন্ড। এবং তাহলে প্রতিবিম্বটা কী হবে, প্রতিবিম্বটা হবে সৎ, আকারে ছোট এবং অবশিষ্ট। তাহলে এটা হলো ইনফাইনাইটিতে, এটা হলো ইনফাইনিটি, এটা হলো বিটুইন দ্য ইনফাইনিটি অ্যান্ড বিটুইন দ্য আইএনসি, ইনফাইনিটি অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার। তারপরটা আছে 3 নম্বর। 3 নম্বরটা বলা হচ্ছে, 3 নম্বরটা চলে আসছে যে বলা হয় সেন্টার অফ কার্ভেচারে যদি হয়, যদি সেন্টার অফ কার্ভেচারে হয়, এই যে 3 নম্বর, যদি সেন্টার অফ কার্ভেচারে হয়, তাহলে প্রতিবিম্বটাও সেন্টার অফ কার্ভেচারে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। এবং সেটা সৎ এবং অবশিষ্টই হবে। আকার কি হবে,
আকারের ক্ষেত্রে এবারে যাব আকারটা কি হবে, সমান আকার হবে, সেম, মোস্ট ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। আকার সেম হলো, সদ অবশিষ্ট হলো। তারপরে বলছে যদি কার্ভেচার আর ফোকাসের মধ্যে হয় তাহলে সেন্টার কার্ভেচার তাহলে কি হবে, বলা হয় যে কার্ভেচারের পেছনে হবে এবং সেটা বিবর্তিত হবে, বড় আকারে দেখা যাবে। তাহলে যে কোনো বড় আকারের প্রতিবিম্ব দেখতে গেলে কি করব, যদি বস্তু যদি কার্ভেচার আর সেন্টারের মাঝখানে হয়, 4 নম্বরটা বলে সেন্টার কার্ভেচার আর ফোকাসের মাঝখানে যদি হয় তাহলে প্রতিবিম্বটা হবে সেন্টার কার্ভেচারের পিছনে, সি আর এফ এর মাঝখানে হলে তাহলে প্রতিবিম্ব হবে, এবং সেটা প্রতিবিম্বটা হবে বড়, মানে বলা হয় বিবর্ধিত, ইনলার্জ হবে। এটা তো কোথায় হলো, এটা চক্রত এতে এর মধ্যে, এটা হলো অ্যাকচুয়ালি সেন্টার অফ কার্ভেচার মানে সেন্টার কার্ভেচারে হবে। এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড এফ এর মধ্যে, ফোকাস ডিস্টেন্সের মধ্যে, মানে ফোকাস দূরত্বের মধ্যে যদি হয়। আর তারপরটা যেটা বলা হচ্ছে যদি ফোকাসে হয়, যদি বস্তুটাকে ফোকাসে রাখা হয় সেটা অসীমে হবে। এটা হয়ে গেল বিবর্ধিত, অতি বিবর্ধিত হবে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আগেরটা প্রথমেরটা কি ছিল, অসীমে থাকলে ফোকাসে, এখানে ফোকাসে থাকলে অসীমে, তার মানে দুটো হয়ে গেল। এটা ছিল অসীমে থাকলে ছোট হবে, আর ফোকাসে থাকলে অসীমে হলে অতি বিবর্ধিত হবে। আর সেন্টার অফ কার্ভেচার পিছনে মানে এটা বলেছিলাম যে ইনফিনিটি আইএনসির মধ্যে যদি হয়, আইএনসির মধ্যে যদি হয় মানে মানে ওর পেছনেই হচ্ছে অ্যাকচুয়ালি সেন্টার অফ কার্ভেচারের পেছনে, তাহলে ফোকাস আর কার্ভেচারের মধ্যে হবে। অসীম মানেই ফোকাস, আবার সেন্টার অফ কার্ভেচার মানে সেন্টার অফ কার্ভেচার, এই যে সেন্টার কার্ভেচার, আবার সেন্টার কার্ভেচার মানে সেন্টার কার্ভেচার পিছনে হবে, বিবর্ধিত হয়ে গেল। এবারে ফোকাস মানে অসীমে হবে। এইবারে বলা হচ্ছে পোল আর সব থেকে লাস্টেরটা যাবে পোল আর ফোকাসের মধ্যে যদি হয়, যদি বলা হচ্ছে পোল আর ফোকাসের মধ্যে যদি হয়, পোল আর ফোকাস কোথায় গেল, এই যে পোল আর ফোকাসের মধ্যে যদি হয় তাহলে সেটা হবে ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। ভার্চুয়াল এটা ছিল ফোকাসে, আর এটা হলো ভার্চুয়াল। এই যে অসৎ অবশিষ্ট হলো, বা সবকটা সৎ, এটা শুধুমাত্র অসৎ হলো। এবং এটা বিবর্তিত হবে, দর্পণের পেছনে হবে বিবর্তিত। তাহলে বিবর্তিত হচ্ছে দুটো, খরবাকার হচ্ছে মানে খরবাকার একটা, অতি খরবাকার একটা, অতি বিবর্তিত একটা। তার মানে বিবর্তিত দুটো, সেটা হলো সি আর ফেফের মধ্যে, ফোকাসে হলে অতি বিবর্তিত, দর্পণের পিছনে হলে বিবর্তিত, অসৎ। তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম মোটামুটি। এবারে অবতল দর্পণের ক্ষেত্রে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে এখান থেকে অবতল দর্পণের ক্ষেত্রে পেয়ে গেলাম, এটা ভার্চুয়াল হলো, এটা পোল আর ফোকাসের মাঝখানে অবস্থান করছে, বিটুইন দ্য পোল অ্যান্ড ফোকাস, ভার্চুয়াল। বাদ বাকি সবকটা রিয়েল ইমেজ, এটা রিয়েল ইমেজ, এটা রিয়েল, এটা রিয়েল, এটা রিয়েল, এটা রিয়েল, এটাও রিয়েল, শুধুমাত্র ভার্চুয়াল হবে। এটা কেন, কারণ এটা পোল আর ফোকাসের মধ্যে অবস্থান করছে, হলো ভার্চুয়াল। এবার ছিল অবতল দর্পণের ব্যবহার। তো অবতল দর্পণের ব্যবহার সাধারণত এটা অবতল দর্পণে যেহেতু তীব্র সমান্তরাল রশ্মিগুচ্ছ পেতে টর্চ, সার্চ লাইট, যানবাহনের হেডলাইট এগুলো ব্যবহার করা হয়। এছাড়া মুখমণ্ডলে বিবর্ধিত প্রতিবিম্ব, তাহলে এই যে আমরা বললাম যে বিবর্ধিত প্রতিবিম্ব পেতে কী করতে হবে, বিবর্ধিত প্রতিবিম্ব পেতে গেলে বক্রতা কিন্তু ফোকাসের মধ্যে, আর যদি অতি বিবর্ধিত পেতে যাই শুধু ফোকাসে রাখতে হবে, ব্যাস। তাহলে যদি বলে যে এই সেভিং মিররের ক্ষেত্রে, তাহলে সেভিং মিররের ক্ষেত্রে ওরমভাবেই কনসেপ্টে সাজানো হয়। তাহলে বক্রতা কিন্তু ফোকাসের মধ্যে, সি আর এফ এর মধ্যে, এফ অথবা খুব বড় দেখতে গেলে এফ এর মধ্যে, ব্যাস বক্রতা মানে সেভিং মিরর। এবং রোগীর দাঁতের বিবর্ধিত ক্ষেত্রে এইটা অ্যাকচুয়ালি ফোকাসে রাখা হয়, অবতল বন্ধ, এটা অতি বিবর্ধিত করতে হয়, নাহলে দেখা যাবে না। ডাক্তারের অবতল দর্পণ ব্যবহার, এবং সৌরচুল্লিতে তাপ উৎপাদনের ক্ষেত্রে সূর্যালোক কেন্দ্রীভূত করতে থাকার অবতল দর্পণ ব্যবহার করা হয়। তাহলে এখান থেকে আমরা অবতল দর্পণের গল্প শেষ করে দিলাম, ব্যাস। এরপরে চলে আসছে কোনটা, এরপরে চলে আসছে উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব। তাহলে উত্তল দর্পণের দ্বারা গঠিত প্রতিবিম্ব যতক্ষণ দুটো হয়ে থাকে, একদম সব থেকে ইজি এটা। একটা যেখানে বলা হচ্ছে একটা উত্তল দর্পণ, তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কী হয়, যেহেতু ওর প্রতিফলক তলটা বাইরের দিকে থাকে, যেমন অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিফলক তলটা ভিতরের দিকে থাকছে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিফলক তলটা বাইরের দিকে থাকছে, এইটা। আর এর ক্ষেত্রে কী হয়, এর ক্ষেত্রে যতক্ষণ ভিতরের দিকে থাকছে, অবতল দর্পণের ক্ষেত্রে বাইরের দিকে থাকে প্রতিফলক তল, সেই জন্য উত্তল দর্পণ না হয়। এবং একটা হাতে একটা ওই এখানে জাস্ট ব্যাখ্যা দিচ্ছে আর কি পেন্সিল নিয়ে। তো উত্তল দর্পণের প্রতিবিম্ব সাধারণত দুটো অবস্থানে বিবেচনা করা হয়, একটা হলো অসীম আর পোলের মধ্যে, একটা হলো অসীম আর পোল। এই যে যে ছবিটা দেওয়া আছে, যে একটা অসীম এবং পোলের মধ্যে,
বস্তুর অবস্থান যদি অসীমে হয়, মানে ইনফিনিটি থেকে যদি আসে, সেটা ফোকাসে হবে, দর্পণের পেছনে গঠিত হবে, ফোকাস এবং দর্পণের পেছনে হবে, এবং সেটা অতি খর্বাকার এবং বিন্দু আকারের হবে। এটা হবে অসৎ এবং সমশীর্ষ, এর মানেই ভার্চুয়াল। উত্তর দর্পণ মানে ভার্চুয়াল। আবার দর্পণের মেরু আর যদি পোলের মাঝখানে হয়, সেটা ওই পোল আর ফোকাসের মাঝখানে হবে, কিন্তু দর্পণের পেছনে হবে, বাট খর্বাকার এবং অসৎ এবং সমশীর্ষ, এটাও খর্বাকার হবে, এখানে কোনো বিবর্ধনের কোনো কেস নেই। তো এক্ষেত্রে সেক্ষেত্রে আমরা সমতল ও উত্তর দর্পণ প্রতিবিম্ব আমরা এখান থেকে দেখলাম। এবারে এর যেই উত্তর দর্পণের ব্যবহারগুলোর মধ্যে যতক্ষণ যে উত্তর দর্পণের ব্যবহারগুলো কী কাজে লাগে সাধারণত, কোনো মানে যে যানবাহনের পেছনের দৃশ্য দেখার জন্য, এটা সবসময় দর্পণের ঠিক পেছনে তৈরি হয় প্রতিবিম্বটা, সেই জন্য রিয়ার ভিউ দেখার জন্য সাধারণত উত্তর দর্পণ ব্যবহার করা হয়, মোস্ট ইম্পর্টেন্ট। এবং দর্পণগুলো যানবাহনের পাশে এমনভাবে লাগানো থাকে যেন চালকের পক্ষে পিছনের যানবাহন দেখতে ঠিক নিরাপদে যানবাহন দেখা সহজতর হয়। এই কাজে উত্তল দর্পণ পছন্দ করা হয়, কারণ উত্তল দর্পণ সর্বদা সমশীর্ষ ক্ষুদ্রাকার হলেও প্রতিবিম্ব গঠন করে, এবং এগুলো বাইরের দিকে বাঁকানো হয়, এদের পেছনের দৃষ্টিক্ষেত্রটা অনেকটা বড় হয়, মানে এদের বাইরের দিকটা বাঁকানো হয়, সেই জন্য তার প্রতিফলক তলটা বাইরের দিকে থাকে, সেই জন্য অনেকটাই বিস্তৃত হয় এর প্রতিফলক তল, এবং এভাবে সমতল দর্পণের দৃষ্টিক্ষেত্র দ্বারা যতদূর সম্ভব অনেকটা বেশি দেখতে, চালককে দেখতে সাহায্য করে। তো তাহলে এখান থেকে আমরা অতল দর্পণ দেখলাম, প্রতিফলন দর্পণ দেখলাম, তার আঁকাগুলোও দেখলাম এবং তাদের ব্যবহারও দেখলাম। এখন যেটা দেখবো সেটা গলীয় দর্পণের প্রতিফলক তলের ক্ষেত্রে কয়েকটা নিয়ম। সেটা হলো কি, যেখানে ওই নিউমেরিক্যালসগুলো আসে সবসময় জানবে যে এফ এর মান সবসময় নেগেটিভ, ইউ এর মান সবসময় নেগেটিভ। ইউ মানে এখানে বস্তু দূরত্ব, ভি হলো বলা হয় যে প্রতিবিম্ব দূরত্ব, আর এফ হলো ফোকাস দূরত্ব। তো এখানে বলা হচ্ছে যে বস্তুকে সবসময় দর্পণের বাম পাশে রাখতে হবে, এখানে একটা ছবির মাধ্যমে বোঝানো হয়েছে, এই যে বস্তুকে সবসময় দর্পণের বাম পাশে রাখতে হবে যাতে আলোটা প্রতিবিম্ব হয়ে থাকে। বাম দিক অভিমুখী যদি কোনো বস্তু দূরত্ব, এই প্রতিবিম্ব দূরত্ব হয়, সেটা যখন নেগেটিভ হবে, ডান দিক অভিমুখী হলে সেটা পজিটিভ হবে। এখান থেকে আমরা দেখছি যে বস্তুকে সবসময় বাম পাশে রাখতে হবে, বোঝা যায় যে বস্তু থেকে আলো বাম পাশ দিয়ে দর্পণের উপর পড়ছে, ঠিক আছে। আর প্রধান অক্ষের সমান্তরাল দৈর্ঘ্য সমূহকে দর্পণের মেরু থেকে মাপা হয়। মূল বিন্দু থেকে, যেটা আমরা এই যে আমাদের এক্স ওয়াই পয়েন্ট, যদি এটাকে আমরা ধরি এরমভাবে যে এটা রয়েছে মিরর আর এটা হলো এক্স ওয়াই পয়েন্ট, যদি এরমভাবে ধরি তাহলে দেখা যাবে যে এটা হলো আমাদের মিরর। এটা যদি একটা মিরর হয়, এটাকে যদি ভালোভাবে আঁকি এরকমভাবে, এটা হলো যেটা হলো একটা মিরর, ঠিক আছে। তো মিররের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এটা পজিটিভ, এদিকটা পজিটিভ, এদিকটা নেগেটিভ। তার মানে যদি আমরা এটাকে এক্স ওয়াই অক্ষ ধরি, এটা টোটালটা এক্স অক্ষ, এটা এক্স এর নেগেটিভ অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা ওয়াই এর নেগেটিভ অক্ষ। তার মানে এর উপরটা পজিটিভ, এর এদিকটা পজিটিভ, আর এর এদিকটা নেগেটিভ, ব্যাস হয়ে গেল। এবারে বলা হচ্ছে মূলবিন্দু থেকে যদি ডান দিকে, এটা মূলবিন্দু থেকে ডান দিকে যদি অক্ষ বরাবর মাপা হয়, যেগুলো হবে দৈর্ঘ্য ধনাত্মক হবে, মূলবিন্দু থেকে বাম দিকে গেলে এটা ঠিক আছে নেগেটিভ হবে, এটা ডান দিকে গেলে পজিটিভ, বাম দিকে গেলে নেগেটিভ। মূলবিন্দু থেকে উপরের দিকে গেলে পজিটিভ, মূলবিন্দু থেকে ঠিক নিচের দিকে গেলে নেগেটিভ, ব্যাস হয়ে গেল। এবার এখান থেকে যেটা আমরা জানবো সেটা হলো যে প্রতিবিম্বের সুবিধার ক্ষেত্রে একটা ফর্মুলা রয়েছে, সেটা হলো একটাই ফর্মুলা, 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u। এবার এখানে মানগুলো বলে দেবে, জাস্ট আমাদের মান বসাতে হবে আর প্রবলেম সলভ করতে হবে। তাহলে কী করে করবো সেটা আমরা দেখবো। যে এখানে তার আগে একটা জিনিস দেখে নেবো, সেটাকে বলা বিবর্ধন। গলীয় দর্পণে সৃষ্ট বস্তুর বিবর্ধন, বস্তুর আকার সাপেক্ষে প্রতিবিম্বটা কতটা বিবর্ধিত হয়েছে, আগে যা ছিল তারপরে কতটা হয়েছে, সেটাকে আমরা জানার জন্য ব্যবহার করি দুটো মান। সেটা হলো প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। এখন এদের সাইনটা কিন্তু মাইনাস হয়ে থাকে। তো প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতা ইজুকাল টু মাইনাস অফ প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। এইটাই হলো আমাদের বিবর্ধনের ফর্মুলা। প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতার উপরে থাকবে, বস্তুর উচ্চতা থাকবে নিচে, ইজুকাল টু মাইনাস অফ প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। এখান থেকে আমরা এম এর মান পাবো। এখন এখানে একটা ব্যাপার আছে যেটাকে বলা হয় যে যদি ইউ এর মান নেগেটিভ হয় তবে কিন্তু এটা হবে পজিটিভ, তাই না। আর যদি বস্তু উচ্চতাকে যদি আমরা পজিটিভ ধরি, কারণ বস্তুকে সবসময় সাধারণত প্রধান অক্ষের উপর দিকে থাকবে, তাহলে ঊর্ধ্বমুখে স্থাপন করা হবে যদি বস্তু উচ্চতাকে যদি আমরা পজিটিভ ধরি। আর অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্বের উচ্চতাকে ধনাত্মক ধরা হয়
যদিও সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে এটাকে ঠিক ঋণাত্মক ধরা হয়ে থাকে। যখন সেটা সৎ প্রতিবিম্ব হবে রিয়েলের ক্ষেত্রে, তাহলে এই যে বলা হয়েছে যে প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্ব উচ্চতাকে ধনাত্মক ধরা হয় অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে, আর সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে মানে এই প্রতিবিম্বের উচ্চতাটাকে তাহলে বলা হয়। রিয়েলের ক্ষেত্রে কি হয়, রিয়েলের ক্ষেত্রে এইচ এর মান যতক্ষণে ধরা হয় নেগেটিভ, ভার্চুয়ালের ক্ষেত্রে এইচ এর মান ধরা মানে এইচ ড্যাশ যেটাকে বলা হয় এইচ ড্যাশের মান হয় পজিটিভ। তো বিবর্তনের মান যদি নেগেটিভ হয় তাহলে প্রতিবিম্বটা সৎ, এম এর মান যদি নেগেটিভ হয় তাহলে প্রতিবিম্বটা রিয়েল, আর এম এর মান যদি, তাহলে এটা রিয়েল হবে, সৎ হবে। আর যদি এম এর মান যদি পজিটিভ হয় তাহলে এটা ভার্চুয়াল হবে। এই দুটো দিয়ে মোটামুটি কোশ্চেন আসে। এবারে চলে আসছে আমরা কিছু নিউমেরিক্যালসের ক্ষেত্রে। বলা হচ্ছে গাড়ির পেছনে রিয়ার ভিউ দেখছে, তার বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে, তার আর এর মান দেওয়া আছে, এখান থেকে আমরা এফ এর মান বার করতে পারবো। এফ ইজ ইকুয়াল টু R/2, তাহলে আর এর মান 3/2 মানে 1.5, ব্যাস হয়ে গেল। এই পজিটিভ, যেহেতু উত্তর লেন্স তাই উত্তর লেন্সের ক্ষেত্রে এফ এর মান যতক্ষণ যে ফোকাস মানে এটা অ্যাকচুয়ালি পিছনের দিকে হয়, তাই ফোকাস দূরত্ব এর পজিটিভ। উত্তর লেন্স মানে প্রতিবিম্ব সবসময় পিছনের দিকে হবে, আর বস্তু দূরত্ব সবসময় নেগেটিভ। ইউ এর মান এই যে বস্তু দূরত্ব যেটা ইউ এর মান, এটা দুটো ক্ষেত্রেই নেগেটিভ, অবতল এবং উত্তল। তাহলে এখান থেকে এফ এর মান পেয়ে গেলাম, ফর্মুলা ফেললাম 1/v + 1/u, এখান থেকে ফর্মুলা দিয়ে 1/f এর মানটা আমরা ভি এর মান বার করলাম। তাহলে ভি পজিটিভ মানে দর্পণের পেছনে গঠিত হচ্ছে, তাহলে ভি মান পজিটিভ, ইউ এর মান নেগেটিভ, তাহলে মাইনাস দিয়ে পজিটিভ, তাহলে বিবর্ধন হচ্ছে কি পজিটিভ। বিবর্ধন পজিটিভ মানে কি হবে, অসৎ প্রতিবিম্ব গঠিত হবে, ভার্চুয়াল সমশীর্ষ। তার মানে আমরা কি জানি যে উত্তল দর্পণে সবসময় কি হয়, উত্তল দর্পণ মানেই সবসময় অসৎ প্রতিবিম্ব, সবসময় ভার্চুয়াল। উত্তর দর্পণ মানেই ভার্চুয়াল হবে অলওয়েজ, তার মানে মিলে গেছে। আর উত্তর দর্পণের ক্ষেত্রে এম এর মান কি হয় বললাম পজিটিভ, এটাও মিলে গেল। তাহলে যা বস্তু আকার ছিল তার থেকে 0.23 গুণ বেশি বড় হবে, এই হয়ে গেল। পরের ঠিক নিউমেরিক্যালসটা করছে কি, বলা হয় 4 সেমি আকারের একটা বস্তু 15 সেন্টিমিটার একটা ফোকাস দৈর্ঘ্য, এখানে এইচ এর মান প্লাস, বস্তু দূরত্ব মাইনাস, বলতে দর্পণের সামনে গঠিত হচ্ছে। দর্পণের সামনে গঠিত হচ্ছে মানে ইউ এর মান পজিটিভ হবে, ইউ এর মান তো সবসময় নেগেটিভ, আর দর্পণের সামনে গঠিত হচ্ছে মানে ফোকাস দূরত্ব নেগেটিভ হবে। দর্পণের পিছনে ঘুরলে ফোকাস দূরত্ব পজিটিভ হয়। তো সেখানে প্রতিবিম্বের আকার কত হবে, প্রতিবিম্বের আকার এখান থেকে এফ এর মান বার করে নিলাম, এফ এর মান বার করার পর এখান থেকে ভি জানতে চেয়েছে যে ভির মান, তো এখান থেকে ভির মান বার করলাম। ভির মান বার করার পর তাহলে আমরা জানি বিবর্ধনের প্রতিবিম্বের আকার কি হচ্ছে H'/H -v/u, ঠিক আছে। তাহলে -v/u, ওখান থেকে ভি বার ইউ এর মান বার করে বিবর্ধনের আকারটা মান বার করবো। তার মানে এখান থেকে ভির মান কত ছিল, এখান থেকে ভির মান কত বেরোলো, এখান থেকে ভির মান বেরিয়েছে যতক্ষণে যে -37.5, তাহলে এখানে ফর্মুলা ফেলে দিলাম, দিয়ে বেরিয়ে আসছে মাইনাস, তার মানে এইচ এর মান নেগেটিভ, তার মানে এইচ নেগেটিভ মানে অবশিষ্ট হবে এবং সেটা উচ্চতা এবং সেটা বিবর্ধিত হবে। প্রতিবিম্বটা এইচ এর মান নেগেটিভ মানে অবশিষ্ট হবে এবং সেটা এইচ ড্যাশ মানে যেটা প্রতিবিম্বটা ঠিক বিবর্ধিত হবে। এম এর মান নেগেটিভ, এইচ এর মান নেগেটিভ হয়েছে, এই যে আমরা এখানে করলাম। এইচ এর মান যদি নেগেটিভ হয়, এই কোথায় গেল, এই নেগেটিভ হলে রিয়েল হবে, সৎ হবে এবং অবশিষ্ট হবে। সৎ অবশিষ্ট প্রতিবিম্বটা অবশিষ্ট সৎ এবং হবে ঠিক বিবর্ধিত ব্যাস। তার মানে আমরা এখান থেকে কী দেখলাম, ফর্মুলা দেখলাম। প্রথমত প্রতিফলনের ফর্মুলা দেখলাম, রিফ্লেকশন ল। এই চ্যাপ্টারের উপর প্রচুর অঙ্ক বা ঠিক নিউমেরিক্যালসগুলো প্র্যাকটিস করাবো। তারপরে দেখলাম যে কাইন্ডস অফ রিফ্লেকশন, ফর্মুলা অফ রিফ্লেকশন, ইমেজ ফরমেশন, কনকেভ মিরর, কনকেভ আর কনভেক্স মিরর, এবং ঠিক নিউমেরিক্যালসগুলো। পরের ভিডিওতে আমরা যতক্ষণে কমপ্লিট করব এটা আলোর প্রতিসরণ যেটা শুরু করবো আমরা, ঠিক রিফ্লেকশন। তো যাই হোক, মোটামুটি ভিডিও আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।
এবং আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত এই পর্যন্ত। থ্যাংক ইউ।